এই বিএনপি সরকারই জাতির পিতা কন্যাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করেছিল। 24 জন মানুষ মারা গেছিলেন। শেখ হাসিনা বেঁচে গেছিলেন, এটা কেউ বাঁচায় নাই তাকে। আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়েছেন। কাদের সময় হয়েছিল? বিএনপি সময় হয়েছিল। তারপরেও কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হলেন, তখন উনি কিন্তু তাকে নিয়ে হাসপাতাল থেকে বের করে নিয়ে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছিলেন। এটাকে বলে আমার মনে হয় সহানুভূতি এবং ভদ্রতা। এবং তার আমলে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছিল, মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে পার্লামেন্টে বসানো হয়েছিল, বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিয়ে। তো এইগুলির পরিপ্রেক্ষিতে আর তারেক রহমান সাহেবের কনভিকশন হয়েছিল। এই কনভিকশন তো এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে। তো যেহেতু এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে এবং কনভিকশন হয়েছে, তো ওই কনভিকশন ফেস করার সাহস ওনার ছিল না। যেটা জাতির পিতার কন্যাকে ক্যাঙ্গারু কোর্টে আজকে ফাঁসি হয়েছে, উনি বলছেন আমি যাবো তার মধ্যে। এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন মানুষের ভিতরে যখন দুর্বলতা থাকে না থাকে তখন মানুষ এই সাহস দেখায় যে ফাঁসির অর্ডার দিয়েছে, আমি ফাঁসির কাজটি যাবো, দরকার হলে কি হবে ওইটা আমরা দেখবো সামনে। বাট থিং ইজ দ্যাট যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ারও 1 বছর পরেও কিন্তু তারেক জিয়া দেশে ফিরেন নাই, তারেক জিয়া দেশে ফিরেন নাই। এবং যখন কেন ফিরছেন না এই প্রশ্ন যখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, একটা পর্যায়ে যে তিনি বলেছেন যে আমি ফেরাটা আমার উপর নির্ভর করে না, অন্য কারোর উপর নির্ভর করে। তার মানে নিশ্চয়ই বাংলাদেশের কোন মানুষের উপর নির্ভর করে না, বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে বিএনপির নির্বাচনে আমি শামীম ওসমান, আমি আমারটা আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্য করতে বলবো না। আপনি জানেন যে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, আমার দাদার বাড়ি খান সাহেব ওসমান আলী, যে বাড়িতে আমি একলা তো থাকিনি, ঠিক আছে, আমার 4টা বিধবা চাচি থাকতো না বাড়িতে। যেদিন 32 নম্বরটা ভেঙে দেওয়া হলো, তারপর দিন ওই বাড়িটাকে যে ভেঙে ফেলা হলো, গুড়িয়ে দেওয়া হলো। বলতে চাই কারণ আপনারা দেশে ফিরবেন ডিসেম্বরে, আপনি প্রকাশ্যে এসেই ডিসেম্বরে ফিরবেন সেই কথা আপনিও বলছেন, বা নেতৃত্ব আরো আগে থেকেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন, কিন্তু কিভাবে ফিরবেন সেটি জানা যাচ্ছে না। ধরেন আরো যদি সুস্পষ্টভাবে জানতে চাই যে ধরেন আপনারা কি প্লেনের টিকিট কেটে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন, এরকম এত সিম্পল? সেক্ষেত্রে তো শেখ হাসিনার অ্যাক্টিভ কোনো পাসপোর্টও নাই, ট্রাভেল ডকুমেন্ট নিতেও সরকারের সাথে একটা প্রক্রিয়া যেতে হবে, সেরকম নাকি সীমান্ত, ওই যে শেখ হাসিনা একটা ফোন আলাপে শোনা গিয়েছিল চট করে ঢুকে পড়বেন, কাছাকাছি আছে সীমান্ত দিয়ে আপনারা এক নাগারে ঢুকে পড়বেন, আসলে কিভাবে ঢুকবেন? একটা তো প্রক্রিয়া লাগবে। হ্যাঁ, আমি এটা শেষ করে দিচ্ছি, তার আগে আমি ওই জায়গাটা শেষ করে দিই। হ্যাঁ, তখন আপনাকে এটা জানা দরকার এই কারণে আপনাদের আমি কালকে নাও থাকতে পারি, আমাকে আল্লাহ নিয়েও যেতে পারেন, তাই না? মানুষের একটা জিনিসই পার্মানেন্ট, যে উই হ্যাভ টু গো। এবং কোন জিনিসই সবকিছু মানে টেম্পোরারি, আমাদের লাইফটা কিন্তু সবচেয়ে বড় টেম্পোরারি। সেই দিন যখন এই ঘটনাটা ঘটলো, আমি পরে জানতে পারলাম যে আমাদের সাথে সংঘর্ষ হচ্ছে কে। আমি বিএনপি ছেলেপেলে দেখেছি, হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। হেফাজতকে হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। আমি তো তার এরা কারা, এদের কথাও বুঝতে পারছি না, ভাষাও বুঝতে পারছি না। পরে 3 মাস পরে দেখলাম নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের গেরিলা বাহিনীর চিফ আস্থা প্রধান গ্রেপ্তার হচ্ছে। আজকে আমাদের লোকজনকে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কালকেও একটা টক ইয়ের মাধ্যমে বললাম, যে সচিবালয়ে আপনি বসেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শারমিন, যেই সচিবালয়ে উনি বসেন তার থেকে পূর্বাঞ্চলের দিকে যেতে ঢাকা চিরাং হাইওয়ে রোডে স্টিল নাও গতকাল রাত পর্যন্ত 2টো মহিলা মাদ্রাসায় এবং আরেকটা 2টো মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং চলছে। ঢাকা শহরে হেভি আর্মস সহ, মানে হেভি বলতে হেভি, হালকা পাত্র অস্ত্র না, 14,000 আল কায়দা, লস্করে তৈয়বা এবং আরসা এরা কাজ করছে, ঠিক আছে? সেই কারণেই আমি ওইখান থেকে আসি। সেই কারণেই আমাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়ার পরেও আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি, আমাদের কাছে যিনি মার মতো। সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি, করেছি, ওপেন করেছি। এবং মজা ব্যাপার হচ্ছে, ভোট যে জামাত ইসলাম চুরি করবে বাংলাদেশে প্রথম কিন্তু আমার এলাকার থেকে আবিষ্কার হয়েছে। কারণ যেদিন নির্বাচন, সেদিন গোল্ডলাইন ধনকুন্ডা স্কুলে, নারায়ণগঞ্জ 3 আসনে ধনকুন্ডা স্কুলে সেদিন জামাতের আমির বিকাল 5:30টার সময় পুলিশ শহর ঢুকে সিল মারা শুরু করেছিল। খবর বিএনপি পায়নি, আমি পেয়েছি।
আমি তাড়াতাড়ি করে বিএনপিকে জানাই এবং ওদের সাংবাদিকদের জানাই, তারা পুরস্কার স্বয়ং জামাতের আমির গিয়ে সিল মারা শুরু করলেন? লোকাল জামাতের আমির, ও জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। লোকাল জামাতের আমির। এবং সেখানে কিন্তু আমি জানাই, এই কারণে জানাই বিকজ আমি মনে করছি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা না আসুক। কিন্তু রেজাল্টটা কি হলো? আজকে আমাদের কর্মীরা আমাদেরকে গালাগালি করে যে কেন কেন করালেন আমাদেরকে দিয়ে এই কাজটা। হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না, 25 লাখ নেতাকর্মীর নামে মামলা, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো বাসায় হামলা হচ্ছে। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স। কিন্তু আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। 95টা সিট, 95 সিট, আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলতে পারবো, এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। জামাতের ক্ষোভটা কিন্তু ওখানে আমাদের উপরে অনেক বেশি, আর এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু চালাক না বিএনপি। কি অবস্থা দেশে আজকে? অনেক সুন্দর। আমাকে একদিন ইউটিউবে একজনকে দেখাচ্ছিল, ওটা আমার স্ত্রী কিংবা আমার মেয়ে দেখাচ্ছিল, যে একজন মহিলা বলছেন 16 বছর ধরে পাঙ্গাস মাছ খায়নি আন্দোলন সমস্যা। তো আজকে কি অবস্থা? আজকে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, মানুষের, আমার এলাকায় গার্মেন্টস সব একটা পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। বিশ্বাস করবেন যে আমার যারা বন্ধু বান্ধব, আমি আজকে আপনার সাথে কথা বলার জন্য, শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আমি দায়িত্ব নিয়ে কথা বলি, যে আমি ওদেরকে ফোন করেছি যারা আমার ফ্রেন্ড, ওরা তো আমাকে খোলামেলা বলবে, ছোটবেলা আমরা একসাথে পড়ো, ওদের ইনকাম মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বলবো না, এখন হবে লোয়ার মিডল ক্লাস, তখন মিডল ক্লাস ছিল আমাদের সময়। 50 থেকে 60,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া, মানে বাড়ি ভাড়া দিয়ে থাকে, 2টা করে বাচ্চা আছে কিংবা 3টা বাচ্চা আছে। আলাম এখন কি অবস্থা? আমি দেখলাম ওদের গলা ভারী হয়ে যাচ্ছে, বললো 21 দিন 22 দিন চলতে পারি, তারপর পারি না। দিস ইজ গোয়িং অন বাংলাদেশে। হ্যাঁ, তো মানুষের পেটে খাবার নাই, বেকারত্ব 18 থেকে 46% চলে গেছে, মানে দারিদ্রতা। তো এই জিনিসটা দেশের মানুষের বোঝা দরকার ছিল, মানুষ বুঝছে। বাট আমি আপনার মাধ্যমে, আমি 98% বাচ্চারা যারা এই আন্দোলনটাতে শরীক হয়েছিল না বুঝে করেছিল। কেন? এই ফেসবুক, টুইটার, এই সমস্ত দিয়ে একটা এমন একটা জিনিস তৈরি করা হয়েছিল যেটার পিছনে মিলিয়নস অফ ডলার খরচা হয়েছে, যে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। কার জন্য শারমিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে? টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমি। এই ভূমিটা কারা চায়? পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক চায়। কেন চায়? তারা এখানে জঙ্গিদের ট্রেন আপ করতে চায়। 1.5 বছর ওই যে এয়ারপোর্টের সামনে যে হোটেলটা ছিল, বারবার বলে যায়, রেডিসন ব্লু, ওখানে পাকিস্তানের 6 জন জেনারেল কি করছিল 1.5 বছর এক নাগার ইউনিসের সময়? এরা ট্রেন আপ করেছে 165টা জায়গায়, স্টিল নাও হেভি আর্মস নিয়ে ট্রেনিং চলছে। টার্গেট কি? টার্গেট হচ্ছে ভারত, পাকিস্তান। তথ্যসূত্র কি? মানে আমার তথ্যসূত্র 100% অথেন্টিক। শুধু একটু ছোট্ট দিয়ে যাচ্ছি, যেই জাতিসংঘ আমাদের বিরুদ্ধে 2 দিন আগেও কথা বলছিল, ঠিক আছে, এই যে এই সমস্ত নিয়ে, সেই জাতিসংঘই কিন্তু এই আমি আমেরিকা থাকা অবস্থায় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিষদ বলছে বাংলাদেশে আল কায়দা ইজ অ্যাক্টিভ। আর তো কিছু লাগে না তথ্যসূত্র, তারাই বলছে। আমি আমেরিকাতে আজকে আসি না, আমি 90 থেকে আসি এখানে। তো এখানে আমার ছোট ভাইরা যারা আছে, আমার ইয়ে আছে, তারা অনেক বড় বড় হাই প্রোফাইলের তারা কাজ করেন, একদম মেইন স্ট্রিমে কাজ করেন, কিংবা এমন এমন জায়গায় কাজ করেন যারা পৃথিবীর সব খবর রাখেন। তো আমি তাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি তারা জানছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সব ব্যাপারে অ্যালাউ করে, একটা ব্যাপারে তারা অ্যালাউ করতে চায় না, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট গ্রুপকে এবং জঙ্গিবাদকে, যাদের কোনো, এরা কিন্তু ইসলাম না, এদের কোনো ধর্ম নাই, এরা ধর্মের নামে ওই যে হলিউডিজমের মতো ঘটনা ঘটায়, যেটা বাংলাদেশে ঘটেছিল। আজকে দেশটাকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যর্থ হবে, মরবে বাংলাদেশের মানুষ, ঝামেলা করবে ভারতে, আর করবে দিকে বার্মা, রোহিঙ্গারা, বার্মা বলে দিচ্ছে রোহিঙ্গা ইজ বেঙ্গলি। আপনি এমন ফেরাবেন কেমন করে? কিভাবে ফেরাবেন? ওখান থেকে আরাকানরা ট্রেনিং নিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশে না এত বড় শক্তিশালী সেনাবাহিনী আটকাচ্ছে না কেন? সবকিছু মেনে যেটা একটা জায়গায় এসছে, আমার মনে হয় যে আপনি জিজ্ঞেস করছিলেন আমরা ঢুকবো কিভাবে, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দেই। আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো টাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই, এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না, আর তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীতে একজন আছেন, সারা পৃথিবীতে না, সারা সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন।
আমি বিশ্বাস করি। শামিন, আপনি কেন বিলিভ ইট? আপনি লেখাপড়া করা মেয়ে, অত্যন্ত জ্ঞানী একটা, আপনার সাথে আমি কথা বলে আমি বুঝি যে আপনার জ্ঞান চর্চা আছে, ভালো আছে। আপনি পৃথিবীর একটা উন্নত দেশে এখন থাকছেন। হ্যাঁ, আপনি দেখেন তো প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা আফ্রিকার জঙ্গলগুলিতে যে যুদ্ধ হয় একদম আনকালচার কান্ট্রিগুলিতে, কোথাও কি দেখেছেন যে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে সেই মানুষকে পিটানো হয়, পিটানোর পরে নাচা হয়, গান গাওয়া হয়, এরপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়? বাংলাদেশে হয়েছে। কিন্তু আপনি কোথাও দেখেছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই একটা কথা বলেছিলেন যে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে উঠতে পারে না? এই একটা কথার কারণে ওদের কত ক্ষোভ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যে ওনার কবরটা পুরো খোঁড়া হলো এবং ওই কঙ্কালের উপরে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া হলো, অনেক জিনিস ময়লা ফেলা হলো এবং ওটাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে বুঝেন, মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে গলায় পড়ে ঘুরিয়েছে তো একটা দুটা ব্যাপার না, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলি যে হয়েছে, এটা ব্যর্থতা কার? আমাদের, আমার। জাতির পিতার কন্যা কিন্তু আমাদেরকে ঠিকই গাইডলাইন দিয়েছিলেন। আমরা কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি নাই। ওদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। 4টা জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর রহমানের ভাষায় যদি বলতে চাই, আজকে দেখেন আপনি ইউনিভার্সিটি টিচারকে মারতে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারকে ছাত্ররা মারতে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় স্কুলে যেটা পড়েছি, ওই টিচারকে দেখলে তো আমি জীবনে এখনো চেয়ারে বসবো না। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনটাকে আমরা প্রোটেক্ট করতে পারলাম না অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমার ব্যর্থতা। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতি থাকে কিনা যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে, তার মানে কি আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন যে তখন কি আসলে বিএনপি সরকার যেটি আছে থাকবে না? মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা তো কাউন না, এরা কাউন না, কিন্তু এরা কারুই না। এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে। মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে বা আন্তর্জাতিক 100% আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, 000। না আমরা, না ওনারা, না কেউই, কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে এই যে আপনারা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে, যেটি বলা হয় ভারত, সেটি কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই। এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমান ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দ্বারাই হয়েছে সবকিছু, হিরো। আসার কথা না, আসেন নাই কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কারণে শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো, এবং উনি যাবেন। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে। বাট আমি যতটুকু আমেরিকা এসে যেটা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে তো আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না। এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এইটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। চায়নাও বিলিয়ন, আমি একটু সহজ করে বুঝতে চাই যে যারা আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা, হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে মাধ্যমেই ধরেন আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং এর ব্যাপার না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই ঘটনাটা ঘটছে কেন, ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আপনি একটা ছোট্ট দেশ, কিন্তু আপনি একটা, উই আর স্মল পিনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি, যেমন আমাদের সময় রিক্সা হলো 30,000 টাকার মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোনো ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে,
আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন কেন? ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়ে গেছে বা ভারত চাচ্ছে, ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসছেনই ভারতের মাধ্যমে। আমেরিকার ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। বাট উই হ্যাভ টু। তাহলে মানে এই এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন, মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে আপনার ভবিষ্যৎ যেভাবে বলছেন, এবং তারপরে আপনাদের দেশে আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান শারমিন, যে আমাদের আপনি তখন জন্ম হননি, অবশ্যই জন্ম তো হনই নাই, জন্মের কোনো আপনার বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সনে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন এক নালা বন্দুক দেখে নেই। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ, ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে। 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে। আপনি দেখবেন এই দেশকে ধ্বংস করার জন্য। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে, এগুলো তো এত মানে আপনারা ডিসেম্বরের আগে হতে পারে, ডিসেম্বরের আগে হতে পারে, পরে হতে পারে। আমার তো মনে হয় আগেই হবে। মানে একদম মানে শেখ হাসিনা তো খুবই সুস্পষ্টভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে। উনি ডিসেম্বর বলছেন। আপা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, আর আমার জানাও দরকার নেই, আর জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে। বিকজ এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না। ডিসেম্বর আপনাদের ডেডলাইন। এইটা তো এখন পর্যন্ত তাই আছে। এখন তাই আছে। আপনি নাহলে কি জবাব দিবেন? আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছে, আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নাই, আমার মার ইজ্জতটা ফেরত দাও। জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই তো। আমি এতিম কেন? আমার চোখের সামনে আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে তোমার স্বাধীনতার জন্য। এই স্বামী ওসমান, তোমার স্বাধীনতার জন্য আমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলেছে। সো অ্যাজ এ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো মানতে পারি না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা মুক্তিযুদ্ধের এয়ার অ্যাটাক নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে যে বুকে গুলি খেয়েছিলেন, এদিক দিয়ে গুলি যে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। খুবই আনফেয়ার বিষয়গুলো সমস্যা। মানে এইরকম কথায় ধরেন এখন তারা যদি বলে যে যারা আসলে ভূমির শিকার হয়েছিলেন, যারা আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের সময়ে, তো তারা তাদের কাছেও তো আপনাদের এই জবাবটা দিতে হবে, তাদের কাছেও তো আপনারা জবাবটা দিয়ে আসেন। হ্যাঁ, যদি জবাব দিতে হয় জবাব হবে। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে, কোনো আপত্তি নেই। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে। আমি তো র্যাবের বিরুদ্ধে কথা বলেছিলাম না, আপনার টক শোতে থেকে বলেছি, ওপেন বলেছি 7 মার্ডারের পরে বলেছি কারা ঘটিয়েছে। আমি তো বলছি, আমি আমার নিজের বক্তব্য দিচ্ছি। আমি স্বাধীন চেতা মানুষ, আমি পদ পদবি নেই না, আমার মন্ত্রিত্ব নেই নাই। আমি আগামী দিনেও রাজনীতি করবো হয়তোবা, কিন্তু ইলেকশন করবো না। এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট না। আমার টার্গেট আমার এই মাটির জন্য। আমি দেখেছি আমার বাবা বুকে গুলি খেয়েছেন, আমার মেজো ভাই ক্লাস 9-এ থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে গেছে। আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে মহিলারা। আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন, যেটাকে পালিয়ে আসলেন? বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম, তাই এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলসের অবস্থা কি, পিপলস কি চায়। আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। লড়াই একটা হবে এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না, আমি চাই এই কলঙ্কিত হয়ে মরতে চাই না। জি জি, আপনি আপনার সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আর্মির দুজন বড় বড় অফিসার, মানে তাদের সাথে আপনার কথা হয়েছে এবং তারা কথোপকথন সম্পর্কেও আসে, কিন্তু একে একে আসি আর কি। তো কারা তারা সেটা কি আপনি বলবেন? হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না, কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন, যারা আপনার সাথে আর কি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে ঘুটু করতেছে আর কি, উনি বলছেন। তো আসলে কি এই দুজন এই পিনাকি সিনাকি এগুলিকে কি বললো ওই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা, আমি ওনার কথা শুনিও নি আজ পর্যন্ত, আমার শোনার কোনো রুচিও হয় না। এটা কথা আমি শুনি না, টু বি অনেস্টলি। আমি হাতে গোনা কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি,
তারপরে যে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, ওই বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন, ওনারটা দেখি, তারপরে আরেকজন আছেন। দুজনের নাম চলে মানে বলছেন আর কি, আপনিও বলছেন দুজনের সাথে কথা হয়েছে, তিনিও বলছেন দুজন। আপনার তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? না, আমার এই দুজনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুজনের সাথে কথা হয়। আর যিনি উনি যে লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হচ্ছে। আচ্ছা, মানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল। হ্যাঁ, উঁচু লেভেলে কথা হয়েছে, এবং তারা যেটা আমাকে বলেছেন, ওনারা দেশকে ভালোবাসেন। 90% সেনাবাহিনীর অফিসার দেশকে ভালোবাসে। সেনাবাহিনী আজকে নিজেরা লজ্জিত, রাস্তার মধ্যে একজন সেনাবাহিনীর এক্স কর্নেলকে আজকে জুতো পেটা করতে চেষ্টা করছে। আপনি কোথায় আছে দেশটা? একটা নেংটি ইন্দুর সাইজ, ওর নাম আমি জানি না, হবিগঞ্জের কি ওই জুলাই যোদ্ধা নাকি, থানা এইভাবে বসছে, এইভাবে ওই চেয়ারও হাত উঠাইছে, ওর হাত উঠানোর ক্ষমতাও নেই। হ্যাঁ, আমরা পুলিশ হত্যা করেছি। ওই দেশে আপনি কিসের আইন শৃঙ্খলা চিন্তা করেন? আবার অ্যারেস্ট হলো, আবার ছাড়া পেয়ে গেল। কারা? ওদের ক্ষমতার উৎস কোথায় আমি জিজ্ঞেস করতে চাই। পুলিশ লাইনে গানের অনুষ্ঠান করেছে, যে গানের অনুষ্ঠানে হামলা করে দিল। কারা এদের? এই সাহস তারা কোত্থেকে পাচ্ছে? এদের কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? একজন এমপির বউ কি করছেন, থানায় জিডি করছেন, কেস করছেন যে এমপি, রানিং এমপি, তার জামাইয়ের গলায় কি রামদা রেখে তাদের সম্পত্তি লিখে নেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আমি আপনার কাছে আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, সাধারণ মানুষের কি অবস্থা? আপনার ওই কথা থেকে আরেকটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই। তাহলে আমি এতটুকু বুঝলাম ওই দুজন না, আরো বড় মানে মেজর জেনারেল পর্যায়ের হয়তো কারোর সাথে আপনার কথা হয়েছে। তাদের সাথে কথার সময় আপনি মানে কথোপকথনে বলছেন যে তারা জিজ্ঞাসা করেছেন আসবেন নাকি, আপনি বলেছেন যে আপনারা ব্যবস্থা করেন, আপনারাই তো দেশের সেনাবাহিনী। তারা কি ব্যবস্থা করবে এরকম কিছু বলেছে? তারা কি ব্যবস্থা করছে? তারা বলতেছে তারা আননান, এবং তারাই আমাকে বলেছে যেই পরিমাণ জঙ্গিবাদ দেশে ছড়িয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে যদি আমরা ব্যবস্থা না করতে পারি, এই দেশ বাংলাদেশ পৃথিবীর মধ্যে, যেই শব্দটি একটু আগে ইউজ করলাম, সারা পৃথিবীর মধ্যে অন্যতম জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আমি আমাকে বলছেন কেন ভাই? আমরাও তো আপনাদের উপর ভরসা করে যাবো, বিকজ আপনাদের তো দেশ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন আপনারা। আপনারা কেন করছেন না? বলছে আমরা পারছি না। কেন পারছেন না? তো তাদের মাথার উপরে কেউ বসে আছে, কিংবা পিছনে কেউ বসে আছে, কিংবা ঘাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছে কেউ। সেখানে আপনি বলছেন যে দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন, মানে আপনাদেরকে বলছেন জলদি আসেন। সেই আর্মি অফিসাররা বলছেন আপনাকে যে জলদি আসেন, দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন। নেগোসিয়েশন হচ্ছে, মানে তাদের জন্য আপনারা ভোটও করেছেন, ফলে যোগাযোগ যে আছে সেটি বোঝা যাচ্ছে। তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে আপনাদের? আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় না, কারণ দায়িত্বটা এখন তাদের বেশি আমাদের চেয়ে। উই ডিড আওয়ার জবস। আমরা যে কোনো কারণে হোক, যে কোনো জায়গায় রিকোয়েস্ট হোক কিংবা আদর্শিক কারণে হোক, আমরা আমাদের কাজটা করেছি। এখন দায়িত্বটা তাদের যদি শুভবুদ্ধির মানে উদয় হয়, আমার মনে হচ্ছে হবে না। যদি হতো তাহলে 2টা মেয়ে 32 নম্বরে গেলে মার খেত না, একটা বাচ্চা ছেলে যদি 32 নম্বরে যেতে মার খেত না। এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। আজকে মায়া লাগে আমার পুলিশের জন্য, যে এই পুলিশ অফিসারগুলি, শত শত পুলিশ অফিসারকে গুলি মারা হয়েছে, টাঙিয়ে রাখা হয়েছে। সেই পুলিশ অফিসারদের থানায় যে বলছে যে আমরা মারছি, তো মানুষ যাবে কার কাছে? সেনাবাহিনীর একজন কাছে যাবে? সেনাবাহিনীর একজন কর্নেলকে বলতেছে মারতে যাচ্ছে, তো মানুষ যাবে কোথায়? আনসার, তারপরে অন্যগুলি বাদ দিয়ে দেন, তো কোথায় যাবে মানুষ? জিনিসপত্রের দাম নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, চাকরি নাই, 200% জিনিসের দাম বেড়ে গেছে। যার ইনকাম ছিল 40,000 টাকা, আমি আজকে জিজ্ঞেস করলাম, আপনাকে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আজকে একজনকে জিজ্ঞেস করলাম যে তোমার ইনকাম ধরো 30,000 টাকা ছিল, এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি, ওই ইনকামটা এখন কত লাগবে? বললো মিনিমাম 60 থেকে 70,000। তাও মানুষ তো পাবে না কোথায়? বরঞ্চ উল্টা মানুষের চাকরি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে। বাংলাদেশ নির্ভর কিসের উপরে? গার্মেন্টসের উপরে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরই বাংলাদেশের বেসিক, ওইটাও বন্ধ। এটা ঠিক। জ্বালানি বিদ্যুৎ সংকটে এখন আসলে বেশ অনেক মানুষের চাকরি যাচ্ছে বা একটা বেশ খারাপ অবস্থা আছে, সরকারও সেটা স্বীকারই করছে। কিন্তু আমি আবার ওইখানে যাই যে আপনার দুজন বড় অফিসার, মেজর জেনারেল পর্যায়ের অফিসারের সাথে কথা হলো। সেনা প্রধানকে আপনারা আপনাদের পক্ষ থেকে বেঈমান বা বিট্রেয়ার হিসেবে বলে থাকে বিভিন্ন সময়। মানে কিন্তু আমরা শুনলাম ওবায়দুল কাদেরের একটা সম্প্রতি একটা ভার্চুয়াল বক্তব্য, আপনাদের দলীয় কোনো সভায় কথা তিনি বলছিলেন যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কথা উল্লেখ করে তিনি বলছেন যে যারা তাদের উপর ভর করে বা বিট্রিয়ারদের উপর ভর করে রণকৌশল সাজালে সেটা সাকসেসফুল হবে না। কোনোভাবে কি আপনাদের রণকৌশলের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জড়িত আছে? সেনাপ্রধান কোনোভাবে আপনাদের সাথে যুক্ত এখন? যে আমি ওই পর্যায়ের নেতা না, আর আমি ওনাকে দিয়ে কোনো সময় কথা বলিনি। ঠিক আছে, আমি কথা বলিনি। আমি কোনো বাহিনীর উপর বিশ্বাস করি না। আমি একটা বাহিনীর উপর বিশ্বাস করি, উপরে আল্লাহ,
সৃষ্টিকর্তার বিচার আছে। একটা জিনিস মনে রাখবেন শামীম, আমি ওই কাতারের লোক, অলিয়া উলিয়া। এই পৃথিবী একটু একটা দেশ বাংলাদেশ, এই পৃথিবীটাও কিন্তু একটুকু, এই সৌরজগৎ থেকে আপনি যদি পৃথিবীটাকে দেখেন না, একটা পেন্সিলের ডট। এই সৌরজগতের উপরে সৌরজগৎ থেকে যদি এই সৌরজগৎকে দেখেন, ওইটাও একটা পেন্সিলের ডট। আর ওই ডটের এই সমস্ত সৌরজগৎ যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশে আজকে বলা হচ্ছে কি কোথায় নিয়ে গেছে ধর্মটাকে, ইসলামকেও শেষ করে দেওয়া হচ্ছে যে কি আমাদেরকে ভোট দিলে আপনারা বেহেশতে চলে যাবেন। সেদিন দেখলাম সাতক্ষীরার এক এমপি আমাদের বলল আজকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য বেহেশতের দরজা খুলে রাখা হয়েছে। হোয়াট ননসেন্স! এগুলি হচ্ছে কিন্তু, আর সাধারণ মানুষ এগুলিকে আবার অনেকে বিশ্বাসও করছে। কিছু করার নাই, শিক্ষাগত যোগ্যতা নেই, কোরআনটাও পড়তে পারে না, কোরআনের কোথাও এটা লেখা নেই। এরা আমাদের ধর্মটাকেও কিন্তু এদের হাত থেকে বাঁচাতে হবে। এরা কি করেছে? এই মাজারগুলিতে হামলা করেছে। আমি তারেক রহমান সাহেবকে বলেছি, আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে এই আপনি যদি ইয়েতে যান, ওই যে কি বলে এই আপনি মাজার জিয়ারত দিয়ে শুরু করেছেন সিলেটের শাহজালাল মামা মাজার, তাহলে এতগুলি মাজার যে জ্বালিয়ে দেওয়া হলো, এতগুলি মাজার শাহপরান বাবার সামনে মাজারের মধ্যে মানুষ পেরে ফেলা হলো, তো বিচার করছেন না কেন? বলবেন ডক্টর ইউনূসের কথা, জোনার সময়, ফাইন, তা আমাদের বিচার করছেন কেন? আপনি যদি রিসেন্ট পাস্টের বিচার না করতে পারেন, আমের টিকার জন্য হাজার হাজার বাচ্চা মরে গেল, বিএনপির একজন স্বতন্ত্র এমপি কোর্টে মামলা নিল, সে মামলাও তো গ্রহণ করা হলো, কেন? কেন গ্রহণ করলেন না? দুর্বলতা কোথায়? কেন করছেন না কিংবা করতে পারছেন না? পিপলস কিন্তু জিজ্ঞেস করবে কদিন পরে। টাইম ইজ টাইম। আর একটা জিনিস কি জানেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যকে আপনি মাটি চাপাতে রাখতে পারবেন। হ্যাঁ, আমাদের ভুল ছিল না, এ কথা যদি বলি তাহলে এটা হবে চরম মিথ্যা কথা, আমি চরম ভুল কথা। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা ডক্টর ইউনূস গংদের, জামাত শিবির জঙ্গিদের এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের, আমাদের দেশবাসীকে রক্ষা করতে পারি নাই। পারি না দেখেই আজকে আমাদের দেশ কোথায় চলে গেছিল, কোথায় ধাপতে পড়ে গেছে। এটা আমাদের ব্যর্থতা, চরম পরম ব্যর্থতা। এই জন্য আমি আমার বাচ্চাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, এবং তাদেরকে কথা দিতে চাচ্ছি যদি আল্লাহ হায়াত রাখেন, যদি বেঁচে থাকি, তাদেরকে আমার বাবারা যেমন মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আমরা দরকার হলে আরেকবার লড়াই করে জীবন দিয়ে তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাব। আমি 2 তারিখে নেত্রীর কাছে গেছিলাম, আমি তাকে তার 3 মাস আগে পার্লামেন্টারি কমিটিতে বলেছি, 2 মাস আগে গেছি, আমি বলেছি। আমি যখন পার্লামেন্টের লবিতে বলতাম, অনেকে আমাকে বলতো শামীম ওসমানের মাথা খারাপ, শামীম এই যে শামীম ভাই আসতেছে টেনশন মাস্টার। কেন বলতো শামীম ভাইয়ের উপরে একবার বম ব্লাস্ট হয়েছে, শামীম ভাই সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করে। ইয়েস, আমি ওদের দিকে নজর রাখি, ওরা মানুষের নামে পশু। আমি আমি বিএনপি আমাদের মতোই কম বেশি, ঠিক আছে, কিন্তু ওরা মানুষের নামে পশু, তো এদের ব্যাপারে খোঁজ রাখতেই হবে আমাকে। বাট আজকে বিএনপিও কিন্তু ওদের সাথে ঢুকে গেছে। আমি বিএনপির যে কি করুণ পরিণত হবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার এলাকা থেকে আমি বলতেছি, যে রান্না করে সে একটা ভাত টিপে, কিন্তু পুরো ভাত নিয়ে মশলা না। এদের ভিতরে আমাদের ভিতরে কিন্তু গুপ্ত ঢুকে গেছে, এই যে গুপ্ত না সুপ্ত কি বলে, এই সার্জিস বঙ্গবন্ধুর উপর ভাষণ দিয়ে, সার্জিসটা কি নাম ছিল এটা আমি জানি না, সে পুরস্কার পেয়েছিল, আমাদের দলই তো ছিল, ছাত্রলীগ করতো। তো আজকে কিন্তু বিএনপির ভিতরে এই অবস্থায়, সংখ্যা অনেক বেশি, এদের অনেক বেশি, এদের সংখ্যা বিএনপির ভিতরে এদের সংখ্যা বিএনপির চেয়ে ডাবল। সো তারা তো দেশের একটা মেজরিটি অংশ, তাহলে তো তাদেরকে তো আপনারা অস্বীকার কেন করেন বা তাদেরকে শত্রুতা করলে হবে কি করে? ধরেন তারা আপনাদের মধ্যে, তারা বিএনপির মধ্যে, তারা তো তারা আছেই। ইয়েস, অফ কোর্স, তারাই দেখা যায়। হ্যাঁ, ইয়েস, তারা প্ল্যান্ড, এবং তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশ থেকে টাকা আসতেছে। কেন? আমাদের দেশটা দখল করার জন্য না, আপনার এই সাবকন্টিনেন্টকে শাসন করার জন্য। একদিকে বাবা ইন্ডিয়া, একদিকে বেসিক হলো মূল টার্গেট ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া আপনি খেয়ে পড়ে বাঁচতে চাচ্ছেন, ইন্ডিয়া সুপার পাওয়ার হতে চাচ্ছে। ওইখান দিয়ে হচ্ছে আবার বার্মাতে ট্রিলিয়নস অফ ডলারের আপনার ইয়ে আছে, খনিজ সম্পদ আছে, এগুলি কেউ দখল করতে চাচ্ছে। আমাদের সমুদ্র আছে, সমুদ্রের তলে কেউ কিছু রাখতে চাচ্ছে। অনেক কিছু মিলিয়েই কিন্তু এই ষড়যন্ত্রটা হচ্ছে। ছিল একটু এই জায়গাগুলো কথা বলি, যে অনেক ঘটনার পরে বা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুরো ব্যবস্থা থেকে অনেক আপত্তির সত্ত্বেও 5ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে, শেখ হাসিনা সেখানে সরাসরি কথা বললেন। মানে এটা আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমে যেখানে এইগুলো প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কাভারেজ আসলো। কিন্তু বার্তা কি আসলো? নতুন কি কোনো বার্তা সেখানে আসলো, মানে যা মানুষ নতুন করে জানলো, শুনলো, এরকম কিছু ছিল? দেখেন, ওনার কথাটা
ওনার ভয়েসটা যখন শুনে, হ্যাঁ, এবং উনি তো নতুন নতুন এক একদিন এক একটা দিক নির্দেশনা দিবেন না, ঠিক আছে? ওনার দিক নির্দেশনা এইটুক দেওয়া আছে, কিন্তু আই এম কামিং ব্যাক অ্যান্ড আই উইল, দ্যাটস এনাফ ফর আস। বাকিটা ওনার বক্তব্য থেকে কোনটা খুঁজে বের করা দরকার, সেটা আমরা যারা আছি, যারা ওনার সাথে দীর্ঘ 40-50 বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছি, বাকিটা আমরা বুঝবো, বুঝে আমরা এটাকে স্পিড আউট করবো। আপনার রণকৌশল কি হবে এটা যদি আপনি আগেই বলে দেন, হ্যাঁ, দেখেন যখন খেলা খেলে, ব্রাজিল আর্জেন্টিনা খেলে কিংবা এরকম খেলে, টিম কিন্তু আগে ডিক্লেয়ার করে না, একদম শেষ মুহূর্তে টিমটা ডিক্লেয়ার করে। খেলার মধ্যেও কিন্তু একদম শেষ মুহূর্তে টিম ডিক্লেয়ার করে, কারণ অপোজিট সাইড বসে থাকে যে ও কিভাবে করছে, ডিফেন্স সাজাচ্ছে না অফেন্স সাজাচ্ছে। সো ওনার যদি সব কথা বলে দিতে হয়, তাহলে তার ওইটাতেও মার খাওয়া ছাড়া কিংবা সুইসাইড করা ছাড়া তো স্কোয়াড ছাড়া উপায় হবে না। কারণ আমাদের অপোজিশন শক্তি খুব দুর্বল না, খুব শক্তিশালী, এবং আমাদের আওয়ামী লীগ সমর্থক যারা আছে, স্বাধীনতার পক্ষে শক্তি, আমাদের একটা শক্তির বিরুদ্ধে খেলা না, এখন ট্রায়াঙ্গুলার শত্রুর বিরুদ্ধে খেলতে হবে আমাদেরকে, ট্রায়াঙ্গুলার শত্রুর বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। আবারও সেই খেলা হবে কি? আপনার সেই বিখ্যাত ডায়লগ, খেলা হবে না? খেলা হবে না, এবার যুদ্ধ হবে। এবং আমরা, আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমি লজ্জিত, আমি ঘৃণা করি। আপনি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, শামীম ভাই, আই হেট মাই সেলফ। যে আমি যদি কালকে দেশে যাই, আমার বাবার কবরের সামনে দাঁড়াবো কেমন করে, আমার বড় ভাই নাসিম ওসমানের কবরের সামনে দাঁড়াবো কেমন করে, কেমন করে বলবো এরা তো মুক্তিযোদ্ধা ছিল, ওদের কবরগুলি সব মুক্তিযোদ্ধাদের কবর একদিকে, ওইখানটা যাবো কেমন করে জিয়ারত করতে, যখন আমাদের চোখের সামনে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, জুতা দিয়ে মারা হচ্ছে, থাপ্পড় দেওয়া হচ্ছে, স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। আমাদের কি খারাপ লাগে না? আমাদের কি লজ্জা নাই? আমাদের কি লজ্জা একেবারে চলে গেছে? আর কি আপনি আমাকে বলি, আমি আপনার একটা প্রশ্ন করি শামীম, আপনি আমার ছোট বোন, আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই, আমার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে, আমার বাচ্চাদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমার সমবয়সীকে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, এই দৃশ্য দেখার পরে আমার দেশ যদি বহিঃশত্রু দ্বারা কোনোদিন আক্রান্ত হয়, কেউ কি দেশের জন্য জীবন দিবে? কেউ দিবে? যে দেশের জন্য জীবন দেওয়ার পরে যারা যোদ্ধা, দেশ স্বাধীন করে দিলেন, আপনাকে আমাকে নাম দিলেন, পরিচয় দিলেন, বাংলাদেশ দিলেন, সবকিছু দিলেন, হ্যাঁ, আপনাকে স্বাধীনতা দিলেন, খাঁচা খুলে দিলেন, তাদেরকে আপনি এভাবে অপমান, বেইজ্জত করলেন, মারলেন, কাটলেন, মেরে ফেললেন, জুতার মালা গলায় দিয়ে পড়ালেন। তো এরপরে কোনো জেনারেশন কি, ধরেন কালকে আমরা অ্যাট্রাক্ট হয়ে গেলাম কারো দ্বারা, বারবার দ্বারা, কিংবা অন্য কোনো দেশের দ্বারা, কিংবা কিছু একটা দ্বারা অ্যাট্রাক্ট হলাম, কেউ কি সাধারণ মানুষ দেশের জন্য লড়াই করবে এই দৃশ্য দেখার জন্য? এমন তো না যে আমরা 300 বছর আগে স্বাধীন হয়েছি, মাত্র কত বছর আগে, এত তাড়াতাড়ি আমরা ভুলে যাব? এখনো দেখি আমেরিকায় দেখি সবাই যে ওদের যে স্ট্যাচু আছে ওখানে যে শ্রদ্ধা নিবেদন করে। রাশিয়ায় আমি একটা আশ্চর্য দৃশ্য দেখেছিলাম, আমি একবারই গেছিলাম রাশিয়ায়, দেখলাম যে এক জায়গায় নিয়ে গেছে আমাদেরকে, একটা ডেলিগেশন চিফ হিসেবে গেছিলাম আমি, তো দেখছি কি সব নতুন জামাই বর, ওই যে সাদা গাউন পরে এসছে, রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি এটা কোনোদিন আমি ভুলবো না জীবনে। এরা সব আসতেছে এবং একটার পর একটা গাড়ি আসছে, একটার পর একটা গাড়ি, কি হচ্ছে এটা? অবাক হয়ে আমি আমার বউ তাকিয়ে আছি, দেখছি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, নিউ কাপল, মানে বিয়ে হয়েছে, সরাসরি ওরা গির্জার থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আসছে, এসে ওদের যে শহীদ স্মৃতিস্তম্ভ, ওখানে তারা ফুল দিচ্ছে। পরে আমি আমাদের যে ওখানকার অ্যাম্বাসেডর ছিলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি হচ্ছে ভাই? বলে এই দেশের কালচার হচ্ছে যে নতুন করে যখন সংসার করে, বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওরা প্রথম যায় ওদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের রেসপেক্ট দেখাতে। দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস। সেইরকম মানে মুক্তিযুদ্ধের অনেক স্থাপনা, সেগুলো ধ্বংস শিকার আমরা দেখেছি। কিন্তু ধরেন আপনারা মানে আওয়ামী লীগের কথা বলছি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তাদের কাছে যখন দেখা যায় গুম হয়, তাদের কাছে যখন দেখা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিচার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া, নির্বাচন নামে শুধুমাত্র মানে একটা ফর্মালিটি চলতে থাকে, তখন আসলে মানুষ মানে আপনাদের এই চেতনার উপরেই কেন বা বিশ্বাস করবে বা আস্থা রাখবে বা রাখে নাই, যেটা দেখা যায়। আমি কিন্তু এই কথা বলছি না যে উই আর পারফেক্ট, nobody is perfect in this world, but we are better than them. আমাদের দেশকে ধ্বংস করব না। আমাদের ভুল হয়েছে, আমরা হয়তো ঠিক মতো ওইটা করতে চাইনি। আমরা নির্বাচন ডেকেছিলাম, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, উত্তর কি পেয়েছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমি এটার ব্যাপারে প্রশ্ন তুলবই না। বাট ধরেন, তারপরে আমি বলবো আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, বাট উই আর 1000% বেটার দেন দেম।
বিকজ আমরা আমাদের দেশকে ডিস্ট্রয় করিনি। আমরা সারা পৃথিবীতে আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছিলাম। এমন কোনো পৃথিবীর দেশ ছিল না যারা আমাদেরকে বলতো না আমরা এনার্জি টাইগার, এটা 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 বিভিন্ন উপাধিতে আমরা শেখ হাসিনার কারণে আমরা পেয়েছিলাম। আপনি তো সব 100 পাবেন না কোনো জায়গায়। কিছু ভুল হয়েছে দেখে তো আজকে আমাদেরকে এই মাসুল দিতে হচ্ছে। আচ্ছা, মানে It's true. স্পষ্ট মানে কিছু ভুলের কারণেই আপনাদের এই মাসুল দিতে হচ্ছে। আপনার জি। ব্যাপারে কিছু প্রশ্ন করি যে জি। শোনা যাচ্ছে মানে কথা ওঠে এরকম যে 21শে জুলাই আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন ওই সময় যখন জুলাই গণঅভ্যুত্থান হচ্ছিল তখন আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন, বিমানবন্দরে আপনাকে আটকে দেওয়া হয়েছে। আসলে কি এরকম কিছু? ব্যাপারটা কি বিমানবন্দরে কারা আপনাকে আটকালো? জি, আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা একটা গ্রুপ মানে জানি না কারা ছড়াচ্ছে এবং হয়তো আমাকে ছোট করার জন্য খাটো করার জন্য ছড়াচ্ছে। ইটস ট্রু। 21শে জুলাই 2024 সকালবেলায় আমি এয়ারপোর্টে গেছিলাম। সাথে আমার ছেলে গেছিল। আমার বোন খুব গুরুতর অসুস্থ হয়ে গেছিল, আমার বড় বোন। এই বড় বোনকে নিয়ে আমার ছেলেকে আমি দিতে গেছিলাম, রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল। আমি তাদেরকে নিয়ে গেছিলাম, দিয়ে ওরা যখন প্লেনে উঠে গেছে আমি আবার চলে এসেছি। ওকে নিয়ে চেন্নাই গেছিল চিকিৎসা করার জন্য। তারপরে আমার ছেলে বেশ কিছুদিন পরে ওর আর ফেরা হয়নি, হোয়াট এভার ইট ইজ, এর মধ্যে 5ই আগস্ট ঘটেই গেল। এইটাকেই অনেকে বানাচ্ছে, বলতে চাচ্ছে যে আমি 21শে জুলাই দেশ ছেড়ে চলে গেছিলাম, এবং 21শে জুলাই যদি দেশ থেকে চলে যেতে হয় তাহলে 15 জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম। আমি তো জানতেছি, আমি বুঝতেছিলাম অনেক আগের থেকে, এবং আমি নেত্রীর কাছে গেছিলাম শারমিন। আমি আপাকে বলেছি যে আপা আপনি কারফিউ উঠান প্লিজ, কারফিউ উঠান। আমাদের জয়েন্ট সেক্রেটারি হানিফ ভাই আমার সাথে ছিলেন। একটু উত্তেজিত হয়েই বলেছিলাম, আরো কিছু লোক ছিল যাদেরকে আমি খুব একটা পছন্দ করতাম না, আমি বলেছিলাম। তো যাই হোক, বলার পরে কিছু লোক আমাকে উপদেশ দিতে আসছিল। আমি বুঝলাম যে আমার লিডার একটাই, শেখ হাসিনা, কেউ না। আমি বলছি আপনি আমাদের বলেন, আমি 3 তারিখে জনসভা ডেকেছি, আমাদের 2 লক্ষ 2.5 লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে, আমি ওখান থেকে রওনা দিব, 1.5 লাখ চলে যাবে, 1 লাখ নিয়ে আমি ঢাকায় আসতেছি। যাত্রাবাড়ি কথা হয়েছে ওরা 30,000 আসবে, আশেপাশে থেকে আরো ডাকেন, আমরা 20 লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নাই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নাই। নেত্রী এটা হতে দেন নাই। কেন? উনি চান নাই যে কোনো সিভিল ওয়ার হোক। উনি চান নাই, ওনার নামে বলা হচ্ছে, এআই দিয়ে বলা হচ্ছে, টেলিফোনে উনি বলছেন গুলি করে মেরে ফেলতে বলো, এই করতে বলো। আমার যখন বাস পুড়িয়ে দিয়েছে সব, আমার চোখ দিয়ে পানি পড়ছে ভাই। হ্যাঁ, একদম না সত্যি সত্যি পানি এআই পড়ছে। দিয়ে না, লেথাল ওয়েপন ব্যবহার করতে যে নির্দেশনা দিচ্ছেন সেটা তো এআই দিয়েছিল না, তাই না? সেটা তো সঠিক না, একটু শুনেন না, বলছে। আমি বললাম যে আপা আমি খুব আবেগ নিয়ে বলছি, আপা আমার বাসগুলি সব পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। বলো স্বামী তুমি দেখেছো কে পুড়িয়েছে? আর না আপা দেখিনি। বলো তাহলে কেউ উপরে কিছু ঝামেলা যাতে না হয়, থানায় মামলা করো। আমি শুনলাম কার নামে মামলা করবো? আমি দেখিনি। পরে এসপি ওই পুলিশ যা করে, আমাদের একজনকে ডেকে নিয়ে গেল, কতজনের নাম দিয়ে একটা মামলা করে ওর সই রেখে দিয়েছে। আমি জানিও না কাদের নামে মামলা হয়েছে। কিন্তু আমি তো 19 জুলাই ক্ষমতায়, স্বামী ওসমানের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিবে, গাড়ি জ্বালিয়ে দিবে, তো ওদের বাড়িতে ঘর তো জ্বলার কথা ছিল, আমরা জ্বালিনি তো, আমি জ্বালিনি। একটু শর্ট করি এখন তাহলে। 21শে জুলাই আপনার যেটা শোনা যাচ্ছে সেটা আসলে সঠিক না। তাহলে আপনি দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে। আগস্ট মাসের শেষে। সেখানে আসলে কার মানে সেখানেও নিশ্চয়ই কারো না কারো সহায়তা লেগেছে। সেখানেও কি মানে যারা সরকারি ছিল তাদের কারো সহায়তা ছিল? না না, এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনি যদি যাইতে হয় বলেন, আমি নিয়ে যাবো আপনাদের। আমি আজকের থেকে না, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা জানি যে রুট কি ইয়ে কি। আমি এতদিনে 20 বার বাংলাদেশে যেতাম, 20 বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই, আমার 6 ফুট 2 ইঞ্চি লম্বা। আমি যদি 6 ফুট 2 ইঞ্চি না হয়ে 5 ফুট 2 ইঞ্চি হতাম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে থাকতাম। আপনাকে কি আসলে মানে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে, বোরখা শামীম, আপনি কি আসলে বোরখা পড়তে হয়েছিল আপনাকে দেশ ছাড়া? আচ্ছা, 6 ফুট 2 ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরবে? 6 ফুট 2 ইঞ্চির মানুষ আমি, লম্বা 2 ইঞ্চি যদি একটু বেশি, যদি স্যান্ডেল পরি তাহলে আর 1 ইঞ্চি বেড়ে গেল, তাহলে 6 ফুট 3 ইঞ্চি বোরখা লাগবে। তো 6 ফুট 3 ইঞ্চি পরে যদি একটা মানুষ বোরখা পরে হাঁটে, ও তো আর মুসিবত বেশি হবে। যে কোন মহিলা আসলো বাংলাদেশ থেকে, চীনা আসলো না মহিলা আসলো, বাংলাদেশের মহিলারা তো 6 ফুট 3 ইঞ্চি লম্বা হয় না। তো যে বলে ও হয় মাতাল, না অন্য কিছু হবে, নাহলে হোয়াটএভার ইজ, এদের কথা আমি মানে এই ব্যাপারে আপনারা এক্সপার্ট, বোঝা গেল। ফেরার সময়ও এরকম কোনো পদ্ধতি হবে কিনা সেটা অবশ্য আপনি বলেন নাই, যে সেভাবে ফিরতে হবে কিনা। হ্যাঁ, ফেরার সময় হাজারো রাস্তা আছে ফেরার। কিভাবে ফিরবো সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম, যদি আমাদের দেশের উপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে একরকম। তার মানে যেভাবে অনেকগুলো প্ল্যান আছে, প্ল্যান A B C D এরকম অনেক কিছু আছে। আমি শুধু একটা জিনিস বুঝি, শেখ হাসিনা আমার বাংলার মা,
বাংলাদেশকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। উনি নির্দেশনা দিবেন, আমরা তার সোলজার, আমরা সেই নির্দেশনা পালন করব। শেখ হাসিনা এখন ৮০ মতো বয়স হয়ে যাচ্ছে তার তো মানে ধরেন আমরা যেটা বুঝি আমাদেরও বয়স্ক বাবা মা তাদেরও মানে শারীরিক মানসিক সক্ষমতা সবই কমে। মানে এরকম একজন খুবই প্রবীণ মানুষ তিনি আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝেছি, হ্যাঁ। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার শারমিন। আল্লাহর এটা অশেষ রহমত, হয়তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি চিন্তা দেয়। বাট আমি যতটুকু কাবু মানুষ এখন শারীরিকভাবে, আল্লাহর কি রহমত, আমার বয়স 64 চলছে। আল্লাহর আমি শামীম ওসমান মরে গেলে কিচ্ছু হবে না দেশের। হয়তো আপনি একদিন বলবেন ওনার সাথে একবার দেখা হয়েছিল, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল বলবেন। আমার কিছু লোক, দেশের লোক হয়তো কানবে টানবে, হ্যাঁ, আমার বউ বাচ্চা কানবে, আমার ভাই বোনরা কানবে। এরপরে হয়তো 10 বছর 20 বছর পরে, 1 বছর পরে আমার ফ্যামিলি ছাড়া সবাই হয়তো ভুলেও যাবে। বাট শেখ হাসিনা যদি কিছু হয়ে যায়, এই মুহূর্তে কোনো অল্টারনেট নাই, এবং আল্লাহর রহমত আছে বলে উনি 21 বার মরেন নাই। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে। এবং তার মানে কি এই আপনি জেনে খুশি হবেন, অল্টারনেট নাই? না, এই মুহূর্তে নাই। আপনি জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে মেন্টালি প্রচন্ড শক্ত, ফিজিক্যালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ ওনাকে অনেক ভালো রেখেছে। বিকজ আমার মনে হয় এই এতিম মানুষটার উপরে যার সবকিছুকে আমরা মেরে দিয়েছে, তার এই শারীরিক দুটো মানসিক বোনের উপরে অবস্থার আল্লাহর রহমত একটা আছে। পিকচার পেলাম। খুব ছোট করে শুনি যে আপনার কথা শুনছিলাম যে আপনি কবে গেলেন, কিভাবে গেলেন, বা যেটা আপনারা পালালেন কিভাবে, সেই নিয়ে অনেক আলোচনা আছে। শেখ পরিবারের কেউ নাই, ধরেন ডিফেন্স, মানে আপনি বলছেন অনেক সময় ডিফেন্সই হচ্ছে সবচেয়ে বড়, মানে আপনাদের নিজেদের জন্য ডিফেন্সই সবচেয়ে বড় মেথড হতে পারে। তো সেজন্য মানে সেই ডিফেন্সটা হচ্ছে আপনাদের সেই সময় চলে যাওয়া, সেটি আপনি বলছিলেন। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতিপাতি যারা আছেন সবাই চলে গেলেন, এটা কেন, এটা কিভাবে হলো? না, সবাই যেতে পারেনি, অনেকে ধরা পড়ছে। যেমন আমাদের আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ছেলে এখন জেলে আছে। হ্যাঁ, ধরা পড়ে লাভটা কি হবে? দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? বলেন আপনি, দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? লাভ নাই তো। ধরা পড়লে তো আমার উইকনেস। যুদ্ধের ময়দানে আপনাকে 1 স্টেপ অ্যাহেড হতে হলে প্রয়োজন হলে আপনাকে 2 স্টেপ পিছনে যেতে হবে। 1000 সোলজার নিচে দাঁড়িয়ে আছে, আপনি যদি এই পাহাড়ের একটা উপরে 2টা সোলজার নিয়ে বসে থাকেন, ওই 1000 সোলজার আপনাকে কিচ্ছু করতে পারবে না। সেটা কৌশল, রণকৌশল। জি, এটা স্পষ্ট যে এটিও আপনাদের কৌশলের অংশ। একটু শেষের দিকে একদমই প্রশ্ন করি যে ধরেন বিএনপি বলি বা জামায়াত তো আছেই, বিএনপি বলি বা আরো অন্যান্য অনেক দল, এমনকি আপনার দলের অনেকের মুখেও শোনা যায়, মানে আপনি এত সবসময় মানে আল্লাহ রাসূলের নাম নেন সবসময়, আপনার সাথে আগেও যখন কথা হয়েছে বা এখনো, কিন্তু আপনাকে গডফাদার বলে, এটি কেন বলে? আমাকে আপনার দলের লোকজন, সেলিনা হায়াৎ আইভীর মুখে আমরা শুনেছি নির্বাচনের সময়। না না, আইভি আগে, এখন আইভিকে নিয়ে বলবো না আমি, কারণ আমার এই বোনটা অত্যাচারিত হয়েছে। আইভি বিনা কারণে, বিনা অপরাধে একে 27 মাস জেল খাটতে হয়েছে। এবং আমার কাছে খারাপ লাগে, তার কয়েকদিন আগে ওর ছোট ভাইটা মারা গেছে। ওর ছোট ভাই 2টা বাচ্চা ছিল, ওই ছিল মূল গার্জেন, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এটার মুক্তি পেয়েছে, বাট আমি এখনো তীব্র এটার প্রতিবাদ জানাই। আর গডফাদার যারা বলে, আমার আপত্তি লাগে না। গডফাদার বলুক, গড বাদার বলুক, আমার গড মাদার না বললেই হলো, নো প্রবলেম। হ্যাঁ, মানে আমাকে লিঙ্গ পরিবর্তন না করে দিলে আমার কোনো আপত্তি নেই। আমি যার বাবা নাই তো ফাদার বলে, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। কে কি বলবে, হু কেয়ার। আমি আমার চলাপথে যদি ঠিক থাকি, দ্যাটস এনাফ। আমি নিজের মন আমাকে বলে আমি সঠিক কিনা। আমি যদি আমার নিজের মন সঠিক বলে, আপনি জার্নালিস্ট, আপনার প্রশ্নে আমি খুব ক্ষিপ্ত হয়ে গেলাম, ধরেন কথা আমি একটা প্রশ্ন করলেন, আপনি আপনার বলে ক্ষিপ্ত হলাম। আপনার কাজই হচ্ছে আমাকে প্রশ্ন করা, আমার উত্তর নেওয়া এবং জনগণের কাছে পৌঁছে দেওয়া। আমি যদি ক্ষিপ্ত হয়ে যাই আপনার উপরে, আপনার তাতে কিচ্ছু এসে যায় না। আমি ক্ষিপ্ত হয়ে আপনার সম্বন্ধে নিয়ে, আপনার ব্যক্তিগত চরিত্র নিয়ে বাজে একটা কথা বলে দিব পারে, যেটা আমাদের বাংলাদেশ এখন হচ্ছে, অনেক নারী সাংবাদিকের ক্ষেত্রে হয়েছে, বলে দিব। আপনার তাতে কি এসে যায়? আপনি তো জানেন যে ইউ আর ইন রাইট ট্র্যাক, এন্ড দ্যাটস মি। এখন ধরেন দেখা যায় যে মানে আপনার কয়েকটা ছবি মাঝখানে আসছে, দুবাইতে আপনি মানে বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন বা বিভিন্ন জায়গায় বেশ বিলাসবহুল জায়গায় বলবো যে আপনাকে দেখা যাচ্ছে, যেখানে আপনার নেতা কর্মীরা দেশে, আপনি বলছিলেন কিভাবে আছে, কষ্টে আছে, তারা অনেকেই আছে যারা মানে উকিলের পয়সাটাও দিতে পারছে না, এই অবস্থায় আছেন। তো তাদের কাছে আসলে কি বার্তা যায় যে আপনাদেরকে যখন এভাবে দেখে? দেখেন, গাড়ির ছবি যেটা দেখা যাচ্ছে, ওই গাড়ির ছবি আমি গতবার যখন আমেরিকাতে এসেছি, তার আগের বার যখন এসেছি তখনকার ছবি। আমার ম্যারেজ ডে ছিল, আমার ভাগনা, আমার খুব শখ ওই গাড়ি চালানোর ছিল।
তো আমার ভাই না আমার জন্য ওই গাড়িটা গিফট করে না, ও বলেছে তুমি আজকে এটা তোমার জন্য আমি ভাড়া করে নিয়েছি, তুমি চালাও এটা। এটা হলো ওইটা। আমার নাতির জন্মদিন দুবাই মলে আপনিও গেছেন, অবভিয়াসলি গেছেন আমার মনে হয়, ওখানে ফ্রি গাড়ি পাওয়া যায়, ওই যে দোকানে দোকানে ঘোরায়, ডাক দিলে আসে, ফ্রি, পয়সা নেয় না। ওইটার মধ্যে আমার নাতি উঠতে চেয়েছে, আমি ওকে উঠিয়েছি। ঠিক আছে, আমি দুবাইও থাকি না, আমি দুবাই থেকে অনেক দূরে থাকি, আজবনে থাকি, হ্যাঁ, এখানে অত হাই প্রোফাইল থাকি না। আর কিছু কিছু জায়গায় আমি কোথাও লুকাই না, আমি যেদিন দেশ ছেড়েছি তার দিন থেকে আমি ওপেন। নিজামুদ্দিন আলম মাজারে যে আমি নেত্রীর জন্য দোয়া পড়েছি ওপেন, বিকজ আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া, ভয় করি না। আমি চুরি করিনি, ডাকাতি করিনি, চিন্তাই করিনি। আর আমি কি করছি, কি পরিমাণ কষ্ট করছি কিংবা কষ্ট করছি না, সেটা কাউকে বলার দরকার নেই। কিন্তু আমার নেতাকর্মীদের প্রতি আমি দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সবটা যে আমি করতে পারবো তা না, সবটা করার মতো ওই ক্যাপাসিটি আমার নাই, হ্যাঁ, মানে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আমার নাই, বাট চেষ্টা ত্রুটি করছি না। এবং আমার কর্মীরাও আমার উপরে ক্ষিপ্ত না। এটার প্রমাণ হচ্ছে ঢাকা শহরে সর্বপ্রথম যে সবচেয়ে বড় মিছিলটা বেরিয়েছে সেটা কিন্তু আমার কর্মীরাই করেছে। এবং আপনাকে একটা কথা দিয়ে রাখি, আজকে বিড়ালের গলায় ঘন্টা তো কেউ বাঁধবে, আমার নারায়ণগঞ্জের লোকেরাই বাঁধবে ইনশাল্লাহ। জাস্ট ওয়েট করেন, দেখবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ শামীম ওসমান, আপনাকে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো বিষয় জানলাম, রণকৌশলটা হয়তো ভবিষ্যতে কখন আপনি আমাদেরকে জানাবেন যে কিভাবে আপনারা দেশে ফিরছেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জি, আপনি দোয়া করবেন যাতে ওই সময়টা পর্যন্ত বেঁচে থাকতে পারি, আপনার মাধ্যমে সবার কাছে জিজ্ঞেস করতে পারি, যাতে লজ্জা না লাগে, মৃত্যুর সময় খারাপ না লাগে যে যারা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, মা বোনের ইজ্জত গেছে, হ্যাঁ, ওই লজ্জা নিয়ে যাতে দুনিয়া থেকে ছাড়তে না হয়, এইটুকু দোয়া করবেন। আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাই। আপনার প্রতি আমার অনেক অনেক দোয়া রইলো, আপনার পরিবারের প্রতি অনেক অনেক দোয়া রইলো। ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, এবং যেখানেই থাকেন পৃথিবীতে